সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমরা আপনাদের জন্য সাদা রসগোল্লা তৈরি করব। এই রসগোল্লাটা বানানো অনেক সহজ, আবার অনেক কঠিনও। একটু এদিক সেদিক হলেই কিন্তু রসগোল্লা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কয়েকটা টিপস, 2 থেকে 3টা টিপস যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা আপনারা বাসায় বানাতে পারবেন। আর সেটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আমাদের আজকের রেসিপি রসগোল্লা আমরা কিভাবে বানাচ্ছি সেটা দেখে আসি। দর্শক, রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে ছানাটা তৈরি করে নেব। আর ছানার জন্য আমি এখানে আজকে নিয়েছি 1 লিটার দুধটাকে আমি প্রথমে একটু জাল দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি আমার আগের চমচমের ভিডিওতেও দিয়েছি, তাও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধটা বলক চলে এসছে, এবারই আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আমি এই প্রসেসটা এই জন্য দেখাচ্ছি যে রসগোল্লা বা চমচম বানানোর ক্ষেত্রে দুধটাকে কিন্তু এভাবে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তা না হলে আপনারা যদি গরম দুধের ভিতর সিরকা অথবা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি স্পঞ্জি হয়ে যাবে। আর আপনি যদি এভাবে দুধটাকে একটু ঠান্ডা করে নেন, অথবা আপনি দুধটা জাল দিয়ে এখানে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন, তারপর আপনি এখানে সিরকা অথবা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে পারেন। আর এই ছানাটাকে আপনাকে কিন্তু ঝুলিয়ে রাখতে হবে না। ছানাটা তৈরি হয়ে গেলেই পানিটাকে আমরা চিপে ফেলে দিয়ে তারপর আমরা সাথে সাথে মিষ্টিগুলো বানাবো। আর গরম ছানাটাকে যদি ঝুলিয়ে রাখেন, তাহলে এটাতে অটোমেটিক্যালি স্পঞ্জি ভাবটা চলে আসবে, বেশি কুক হয়ে যাবে, তখন মিষ্টিটা ভালো হবে না। আমাদের ছানাটা তৈরির জন্য আমি এখানে একটা কাপে অর্ধেক সিরকা আর এটার সাথে 2 টেবিল চামচের মতো পানি মিশিয়ে নিয়েছি। আর দুধটার ভিতর আমি এখন একটু একটু করে সিরকাটাকে দিয়ে তারপর ছানাটা তৈরি করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হয়েছে কিনা আমি একটু আঙুলটা ডুবিয়ে পরীক্ষা করে নিলাম যে দুধটা ঠান্ডা হয়েছে। একেবারে ঠান্ডা না, কুসুম গরম থাকলেই হবে। এবার আমি এখানে একটু একটু করে যে সিরকার পানিটা মিশিয়ে রেখেছি ওইটা দিয়ে ছানাটা তৈরি করে নেব। এই ছানাটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, কিন্তু আপনারা যদি টক দই দিতে চান তাহলে কিন্তু এভাবে ঠান্ডা করে দিলে ছানাটা জমবে না। সেক্ষেত্রে আপনাকে এখানে লেবুর রস অথবা সিরকা দিয়েই ছানাটা তৈরি করতে হবে। ছানাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে একটা সুতি কাপড়ের ভিতরে দিয়ে এটাকে ছেঁকে নেব আর পানিটা খুব ভালো করে চিপে ফেলে দেব। এভাবে উপর থেকে একটু একটু করে চাপ দিয়ে যতটা সম্ভব ভালো করে পানিটাকে একদম ঝরিয়ে ফেলতে হবে। আর স্পঞ্জ মিষ্টি যদি আপনারা তৈরি করতে চান, তাহলে এই ছানাটাকে আপনি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে পারেন। তাহলে দেখবেন এমনিতেই ছানাটা শুকিয়ে পানিটা পুরোপুরি ঝরে যাবে। আর সাদা রসগোল্লা বানানোর ক্ষেত্রে আপনাকে এই প্রসেসটাই ফলো করতে হবে। পানিটা ফেলে দেওয়ার পর আমি ছানাটাকে একটা প্লেটে ঢেলে নিলাম। আর প্রথমে আমি ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে এভাবে ভেঙে নিচ্ছি। ছানাটা যদি আপনারা এভাবে বানান, এটা একদম সফট থাকবে, এটাতে কোনো স্পঞ্জি ভাব থাকবে না। আর সাদা রসগোল্লা বানানোর ক্ষেত্রে আপনারা যদি এভাবে ছানাটা তৈরি করেন, তাহলেই সবচেয়ে বেস্ট হয়। ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ, আপনারা চাইলে এখানে বেকিং সোডাও দিতে পারেন। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে 1 টেবিল চামচ সুজি অথবা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিতে পারেন। এখন এই দুটো উপকরণকে আমি ছানার সাথে খুব ভালো করে একদম মিশিয়ে নেব। ছানাটাকে কিন্তু খুব মসৃণ করে মেখে নিতে হবে, তা না হলে গোল্লাটা যখন আপনারা বানাবেন এটাতে ফাটল দেখা যাবে, আর ফাটল দেখা গেলে মিষ্টিগুলো ভালো হবে না। একটু সময় নিয়ে ছানাগুলোকে মথতে হবে। আমি প্রায় এখানে 10 মিনিটের মতো ছানাগুলোকে ভালো করে মথে নিয়েছি। আর আপনারা যদি ছানাগুলো ভালো করে মথে নেন, তাহলে গোল্লা যখন করতে যাবেন তখন আপনার কষ্টটা একটু কম হবে।
দর্শক, আমাদের ছানাটা মথা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে তারপর গোল্লাগুলো বানিয়ে নেব। ছানাটা যদি ভালো করে মথা হয় অথবা ছানাটা যদি সফট হয় তাহলে গোল্লা বানাতে কিন্তু আপনার একটু কষ্ট হবে না। আর তা না হলে কিন্তু বারবার এটাতে ফাটল রয়ে যাবে, তখন মিষ্টিগুলো আপনি যখন শিরায় দিবেন এই ফাটলটা আরও বড় হয়ে দেখা দিবে। ছানাটা খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, হালকা হাতে একটু একটু করে চাপ দিলেই কিন্তু এটা গোল হতে থাকবে। দর্শক, আমাদের ছানাগুলো গোল্লা করা হয়ে গেছে। এবার আমি শিরাটাতে ছানাগুলোকে দিব। আর সেজন্য আমি চুলাতে একটা পাতিল বসিয়ে এখানে প্রথমে আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি। আর 2 কাপ চিনির সাথে আমি এখানে দিচ্ছি 3 কাপ পানি। রসগোল্লা শিরাটা কিন্তু একটু ঘন হবে, আর স্পঞ্জ রসগোল্লা যদি হয় তাহলে ওই শিরাটা পাতলাই হবে। আমি মিষ্টিগুলো বানানোর জন্য এরকম ছড়ানো পাত্র নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যাতে মিষ্টি বানানোর পাত্রটা যথেষ্ট ছড়ানো হয়, তাহলে মিষ্টিগুলো যখন আমি নাড়বো পরে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তখন কিন্তু ছড়ানো পাত্র হলে সবচেয়ে বেশি সুবিধা হবে। এই চিনিটা গলে গিয়ে পুরোপুরি একদম বলক চলে আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করছি। একদম ফুল বলক চলে এসছে। এবার আমি যে ছানা গোলাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো শিরায় দিয়ে দিচ্ছি। এখানে অপেক্ষা করা যাবে না, তাহলে শিরাটা কিন্তু ঘন হয়ে যাবে। সবগুলো মিষ্টি শিরায় দেওয়া হয়ে গেছে। এবার আমি ফুল আঁচে এটাকে 30 মিনিট পর্যন্ত রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন জালটা কিন্তু একদম ফুল থাকবে। তবে আমার স্পঞ্জ রসগোল্লার আর একটা রেসিপি আছে, সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম ফুল আঁচে আছে, আর আমি কিন্তু ঢাকনা দিচ্ছি না। কিন্তু আমি যদি এখানে ঢাকনা দিতাম তাহলে কিন্তু এটা আরও বেশি জোরে ফুটতে থাকতো, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা অনেকের ক্ষেত্রে হয়। আপনারা যদি স্পঞ্জ রসগোল্লা বানাতে চান তাহলে যদি ঢাকনা আপনি ইউজ করেন তাহলে ঢাকনাটা এমনভাবে দিবেন যে ঢাকনা দেওয়ার পরও কিন্তু জালটা এই পর্যায়ে থাকবে। এখন যেরকম দেখতে পাচ্ছেন এই পর্যায়ে থাকবে, তাহলে আপনার মিষ্টিগুলো আর ভাঙার সম্ভাবনা থাকবে না। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে চুলার পাশেই আপনাকে সবসময় থাকতে হবে, তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সাথে সাথে সেটা জালটা কমাতে বা বাড়াতে পারবেন। তবে এই মিষ্টি যদি আপনি বানাতে চান তাহলে চুলা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে একদম হাই হিটে রাখতে হবে। আর মিষ্টিটা জাল দেওয়ার সময় আপনি চামচের উল্টো পিঠ দিয়ে এভাবে একটু একটু করে নেড়ে দিতে পারেন। আর এরকম যদি চিনি শিরা থেকে ফেনা হয় তাহলে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। তারপর এটা মিষ্টিটা হতে থাকবে 30 মিনিট পর্যন্ত। আর 30 মিনিট পরে আমরা এখানে একটু পানি ইউজ করব, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই 30 মিনিটের মাঝখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আর চুলার জালটা একদম হাই থাকবে। আর এরকম ফেনাগুলো যদি হয় তাহলে সেটাকে আপনি একটু তুলে ফেলে দিতে পারেন। দর্শক, আমাদের 30 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। আর এবার আমি এখানে গরম পানি দিব, আর পানিটাকে আমি একদম গরম করে নিয়েছি অন্য একটা চুলায় বসিয়ে। এবার আমি এখানে চামচে করে একটু একটু করে মিষ্টির সাথে অ্যাড করব। আর এভাবে চিনির যে শিরাটা আছে সেটাকে এভাবে জোরে জোরে বাড়িয়ে দিতে হবে, তাহলে আপনি যে পানিটা এখানে এক্সট্রা দিলেন সেটা মিষ্টির ভিতরে ঢুকবে আর মিষ্টিগুলো সফট থাকবে। আর এই কাজটা করতে হবে একদম শেষ পর্যায়ে এসে, মিষ্টি নামানোর 5 মিনিট আগে। আর আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, তারপরে পানি দিয়ে এভাবে বাড়ি দিয়ে আস্তে আস্তে মিষ্টির সাথে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পাত্রে ঢেলে নিয়েছি। চুলা থেকে পাতিলটাকে নামিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে পাতিলে 2টা হাতল ধরে জোরে জোরে ঝাঁকুনি দিতে হবে যাতে পানিগুলো মিষ্টির গায়ের ভিতর ঢুকে। আর যে পাতিলে আমরা মিষ্টিটাকে বানিয়েছি সে পাতিল থেকে খুব তাড়াতাড়ি আরেকটা পাতিলে অথবা আরেকটা ছড়ানো পাত্রে আপনাকে মিষ্টিগুলো নামিয়ে ফেলতে হবে, তা না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। দর্শক, আমি একটা মিষ্টি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অথবা সামান্য আন্দাজ করতে পারছেন যে এটা কিন্তু স্পঞ্জ মিষ্টি না, সাদা রসগোল্লা। আর সাদা রসগোল্লাটা আপনাকে এভাবেই বানাতে হবে। দর্শক, তারপরেও আপনারা যদি কখনো দেখেন যে মিষ্টি বানানোর সময় কোনো সমস্যা হচ্ছে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আর আমরা সব সময় আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। যে কোনো সময় আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমি একদম শেষে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কীরকম হয়েছে।
এটা একদম সফট আর কোনো স্পঞ্জি ভাব নেই অথবা একদম শক্ত হয়ে যায় না, আপনারা হয়তো দেখে একটু বুঝতে পারছেন। আর আপনারা যদি এভাবে মিষ্টি তৈরি করেন তাহলে আশা করি আপনাদের মিষ্টিগুলো ভালো হবে। দর্শক, আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাতে পারেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের সাথে আমাদের আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।